পাহাড়ের বুক চিরে বিস্তীর্ণ নীল জলরাশি, বয়ে চলা ঝর্ণার মৃদু কলতান, পাহাড়ি মানুষের সহজ সরল জীবন, এ যেন এক সুতোয় বাঁধা নৈসর্গিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি। নাম তার রূপের রানী রাঙামাটি। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সবচেয়ে সুন্দর এই জেলার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সিম্বল অফ রাঙামাটি খ্যাত ঝুলন্ত ব্রিজ, সুবিস্তৃত কাপ্তাই লেক এবং শোভলং ঝর্ণা। আপনি যদি খুব অল্প সময়ে রাঙামাটির সেরা 10টি জায়গা ঘুরে দেখতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। সাথে থাকছে কমপ্লিট গাইডলাইন এবং কিছু গুরুত্বপূর্ণ টিপস, যা আপনার ভ্রমণকে আরও সহজ ও উপভোগ্য করে তুলবে। তো চলুন আর দেরি না করে উঠে পড়ি রাঙামাটির বাসে। ঢাকা থেকে রাঙামাটির দূরত্ব প্রায় 300 কিলোমিটার। বাসে যেতে সময় লাগে আনুমানিক 8 থেকে 10 ঘন্টা। রাঙামাটিগামী অধিকাংশ বাস রাত 8টা থেকে 10টার মধ্যে ঢাকার বিভিন্ন কাউন্টার থেকে ছেড়ে যায়, আর এসব বাসের ভাড়া পড়বে প্রায় 800 থেকে 1500 টাকার মধ্যে। দীর্ঘ এক যাত্রা শেষে পৌঁছে গেলাম লেক সিটি খ্যাত রাঙামাটি শহরে। রাঙামাটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত দেশের অন্যতম সুন্দর এবং সর্ববৃহৎ জেলা। প্রায় 6000 বর্গমাইল আয়তনের এই জেলাতে রয়েছে 10টি ভাষাভাষীর 11টি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বসবাস। এই জেলার একদিকে রয়েছে যেমন মেঘের রাজ্য সাজেক, তেমনি অন্যদিকে রয়েছে ঝর্ণারানী ধূপপানি ছড়া, আর মাঝে রয়েছে বিস্তৃত কাপ্তাই লেক। এজন্যই রাঙামাটি ভ্রমণ পিপাসুদের কাছে এক ড্রিম ডেস্টিনেশন। রিজার্ভ বাজার লঞ্চ ঘাট থেকে বেশ দরদাম করে 1500 টাকায় ছোট্ট এই নৌকা রিজার্ভ করে বেরিয়ে পড়লাম যাত্রার প্রথম স্পট নির্বাণনগর বৌদ্ধবিহারের উদ্দেশ্যে। আপনারা নৌকা রিজার্ভ করার আগে সবকিছু ভালো করে ফিক্সড করে নেবেন। তবে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন কখন কোন স্পটে যাবেন, স্পটগুলা বর্ষাকালে দেখতে কেমন আর শীতকালে কেমন, কোন স্পট সড়ক পথে আর কোনটা নৌপথে বেস্ট হবে। কাপ্তাইয়ের বুকে ভাসতে ভাসতে পৌঁছে গেলাম আজকের ভ্রমণের প্রথম স্পট নির্বাণনগর বৌদ্ধবিহার। এটি মূলত বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় জ্ঞান চর্চা কেন্দ্র। কাপ্তাইয়ের বুকে এই নির্জন দ্বীপে বৌদ্ধ ভিক্ষুরা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে থাকে। এই বৌদ্ধবিহারের মাঝখানে দাঁড়িয়ে থাকা 29 ফুট উচ্চতার গৌতম বুদ্ধের এই মূর্তিটি এখানকার প্রধান আকর্ষণ। দূর থেকে দেখলে মনে হয় গৌতম বুদ্ধ যেন পরম মমতায় সম্পূর্ণ লেকটিকে অবিরাম পাহারা দিয়ে যাচ্ছে। বুদ্ধ মন্দিরের যেই অবস্থানটা সেখানে, এখান থেকে লেকের দেখতে পাচ্ছেন পেছনে খুব সুন্দর একটি ল্যান্ডস্কেপ ভিউ দেখতে পাওয়া যায়, যা আসলে অনেকটা চোখ জুড়ানো। এই বিহারের ওপর থেকে নিচে নামলেই দেখা পাওয়া যায় আদিবাসী মার্কেট, যেখানে স্থানীয় আদিবাসীরা নিজেদের তৈরি বাহারি সব পণ্যের পসরা সাজিয়ে বসে আছে। সারি সারি এসব দোকানে 3 পিস, চাদর, শাল ও লুঙ্গি সহ হাতে বোনা আরো অনেক কিছু পাওয়া যাবে। যাত্রার প্রথম স্পট হিসাবে এই জায়গাটি খুব বেশি সুন্দর না হলেও এখান থেকে দেখা কাপ্তাইয়ের ভিউ অসম্ভব সুন্দর। আর শীতকালে এর চারপাশে সবুজ ফসলের সৌন্দর্য উপভোগ করা যায়। আপনি কোন ঋতুতে আসতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বৌদ্ধ বিহার এবং আদিবাসী মার্কেট ভ্রমণ শেষে একটা ঝর্ণা দেখলে কেমন হয়? তাই তো বৃষ্টিকে সঙ্গী করে এবারের গন্তব্য শোভলং ঝর্ণা।
লেকের বুকে বৃষ্টির রিমঝিম শব্দ, বৃষ্টি ভেজা দূরের আবছা পাহাড়, পাহাড়ের গা বেয়ে গড়িয়ে পড়া ছোট ছোট ঝর্ণা, আর লেকের বুকে ঘুরে বেড়ানো বাহারি সব নৌকা, সব মিলিয়ে কাপ্তাইয়ের বুকে এমন মুহূর্ত পাওয়াটা বেশ সৌভাগ্যের ব্যাপার। বৃষ্টি স্নাত এই কাপ্তাইয়ের মোহনীয় সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম রাঙামাটির অন্যতম প্রধান আকর্ষণ সুবলং ঝর্ণায়। প্রায় ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে আছড়ে পড়া এই জলধারা দেখলে মনে হয় এ যেন পাহাড়ের বুক চিরে অঝোর কান্নার এক মনোমুগ্ধকর দৃশ্য। এজন্যই বুঝি বলা হয় ঝর্ণা নাকি পাহাড়ের কান্না। এই ঝর্ণাটি রাঙামাটির বড়কোল উপজেলার চিলারডাক নামক স্থানে অবস্থিত। শহর থেকে নৌপথে এই ঝর্ণার দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার এবং ইঞ্জিন চালিত নৌকায় এখানে আসার একমাত্র বাহন। বর্ষাকালে এই ঝর্ণাটি তার সবটুকু সৌন্দর্য উজাড় করে অপূর্ব এক সুরের মূর্ছনায় পর্যটকদের বিমোহিত করে থাকে। তাই তো ঝর্ণার পরিপূর্ণ সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে বর্ষাকালে। আর শীতকালে এখানে দেখা পাওয়া যায় শুষ্ক এবং কাঠখোট্টা এক পাহাড়। সুবলং ঝর্ণার সৌন্দর্য উপভোগ শেষে নৌকায় উঠে মাঝিকে জিজ্ঞেস করলাম, মামা, এবারের যাত্রা কোথায়? সে বলল, ছোট সুবলং ঝর্ণা। আমি তো শুনে খুবই অবাক, এই ঝর্ণার আবার ছোট ভার্সনও আছে নাকি? তাই তো বেশ আগ্রহ নিয়ে মাত্র ১৫ মিনিটের পথ অতিক্রম করে দেখা পেয়ে গেলাম এই ছোট সুবলং ঝর্ণার। ঝর্ণাটি ছোট হলেও পানি প্রবাহ বেশ প্রবল। মাত্র ১০ টাকার টিকিট কেটেই উঠে পড়লাম ছোট্ট এই টিলার ওপর। ব্যক্তিগত উদ্যোগে এখানকার চারপাশে কিছুটা সৌন্দর্য বর্ধনের কাজ করা হয়েছে, আর এখান থেকেই এই ঝর্ণাসহ কাপ্তাই লেকের বেশ সুন্দর ভিউ পাওয়া যায়। তবে এখানে বসে খুব বেশিটা সময় ব্যয় করার মতো কিছু নেই, তাই তো ঝটপট ঘুরে ফিরে যাত্রা করলাম পরবর্তী গন্তব্য আদিবাসী গ্রামের দিকে। কাপ্তাইয়ের রূপ বৈচিত্র্য দেখতে দেখতে অল্প কিছু সময়ের মধ্যে পৌঁছে গেলাম আদিবাসী গ্রামে। আনারস কত করে? ৩০, ৪০, ২০। এখন কি পর্যটক কম? এখন কি কম হয়, শীতকালে শীতকালে বেশি হয়। শীতকালে পানি কম থাকে এবং নীল থাকে অনেকটা না শীতকালে। এটার গ্রামটার নাম কি আগে মাস্টারপাড়া ছিল? আগে মাস্টারপাড়া, এখন সবাই কি বলে? এখন আদিবাসী আদিবাসী গ্রাম বলে। আপনারা সবাই এখানে চাকমা তো? ও। কত ঘর এখানে আছে? এখানে মনে হয় ২০ পরিবারের মতো। ২০ পরিবারের মতো আছে। এখানে স্থানীয় চাকমা আদিবাসীরা ছোট ছোট দোকান করে পাহাড়ি ফল, হাতে বোনা বিভিন্ন রকমের কাপড় সহ হরেক রকমের জিনিসপত্র বিক্রি করে থাকে। গ্রামের আরও কিছুটা ভেতরে ঢুকতেই চোখে পড়ল তাদের বসতবাড়ি আবাসস্থল। বেশ সুন্দর এবং পরিপাটি, যা পর্যটকদের বেশ বিমোহিত করে।